সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাস শুরু করার পূর্বে গত ক্লাসে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই সকল বিষয়গুলো আপনাদেরকে একটু স্মরণ করে দিতে যাচ্ছি। গত ক্লাসে আমরা প্রাকৃতিক শ্রেণীকরণ, কৃত্রিম শ্রেণীকরণ, পুস্তক শ্রেণীকরণ, জ্ঞান শ্রেণীকরণ, পুস্তক শ্রেণীকরণ ও জ্ঞান শ্রেণীকরণের মধ্যে পার্থক্য, শ্রেণীকরণের সূত্রাবলী এবং শ্রেণীকরণের নীতিমালা গুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আপনাদেরকে দুইটি প্রশ্ন দিয়েছিলাম। আপনারা সেই প্রশ্নগুলি কতটুকু সমাধান করছেন, কতটুকু মেমোরাইজ করছেন সেটা আপনারা ভালো জানেন এবং আশা করি আমি সেই প্রশ্নগুলি থেকে আপনাদের অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষাতে কমন আসবে। আজকে আমি আপনাদেরকে দুইটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ইউনিট 2 এবং আগামী দিন আমার আরেকটা ক্লাস আছে, সেটাতে ইউনিট 3 নিয়ে আপনাদের আলোচনা করব। আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেখানের বিষয়গুলি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই বিষয়গুলি আপনাদের প্র্যাকটিক্যালে অনেক উপকারে আসবে। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা আমার পুরো ক্লাসে থাকবেন এবং বিষয়টি অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করবেন। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পোস্ট টাইটেল অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন শুরুতে, অর্থাৎ জ্ঞান সংগঠন, শ্রেণীকরণ, তত্ত্বীয়। বিষয় কোড 104, পোস্ট কোড 812607। আজকে আলোচিত বিষয় লেকচার 3। আজকের আলোচিত বিষয় হচ্ছে সাবজেক্ট ডিটারমিনেশন, অর্থাৎ বিষয়বস্তু নির্ধারণ, এবং দ্বিতীয় টপিকটি হচ্ছে ক্রাইটেরিয়া অফ বুক ক্লাসিফিকেশন, পুস্তক শ্রেণীকরণের মানদণ্ড। এই দুটি বিষয় আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমাদের পরবর্তী সেমিস্টারে এই দুইটা বিষয়ের উপর আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে। এখান থেকে যদি আপনি বিষয়গুলি ভালোভাবে অনুধাবন করে নিতে পারেন, আত্মস্থ করে নিতে পারেন, আশা করি প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের 80% উপকৃত হবেন এবং অনেক কষ্ট আপনাদের লাঘব হবে। তাহলে আজকে আলোচিত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। ক্লাস শুরু করার পূর্বে আমি আপনাদেরকে টেকনিক্যালি আজকে একটু ক্লাসটা নিব। আপনাদের কাছে যদি বই থাকে তাহলে আপনারা বইটা হাতে নেন, পাশাপাশি খাতাও লিখবেন। বইটা হাতে নিলে আপনাদের টেকনিক্যালি ক্লাসটা হবে, আপনাদের আর তেমন লিখতে হবে না এবং আপনারা এই বিষয়টা সহজে মেমোরিতে নিতে পারবেন। বইগুলি হাতে নিয়েছেন সবাই? যাদের বই আছে বইগুলি আমরা হাতে নেন, নেওয়ার পর বইটা এভাবে ধরেন। আমি প্র্যাকটিক্যালি আজকে ক্লাসটা নিতেছি। সাবজেক্ট ডিটারমিনেশন করার পূর্বে, অর্থাৎ বিষয়বস্তু নির্ধারণ করার পূর্বে আমাদের কতগুলো জিনিস অবশ্যই জানতে হবে। যেমন যে টেকনিক্যাল রিডিং, একটা বিষয় হচ্ছে আমাদের হোয়াট ইজ টেকনিক্যাল রিডিং, মানে কৌশলে পড়া। সেটা হচ্ছে যে পদ্ধতি বা কৌশল বা প্রক্রিয়ার মাধ্যমে কোনো পুস্তকের সম্পূর্ণ অংশ পাঠ না করে বিশেষ অংশটুকু পাঠ করে পুস্তকের বিষয়বস্তু নির্ধারণ করা হয়, তাকে কৌশলে বই পড়া বা টেকনিক্যাল রিডিং বলে। অর্থাৎ কোনো একটি বই আপনি আগা থেকে বা শুরু থেকে শেষ পর্যন্ত না পড়ে ওর কিছু গুরুত্বপূর্ণ অংশ বা প্রক্রিয়া বা কৌশল অবলম্বন করে যখন ওর বিষয়বস্তু সম্পর্কে আমরা একটি সুস্পষ্ট ধারণা নেবেন, সেটাকে আমরা কৌশলে বই পড়া বা টেকনিক্যালে বই পড়া বলি। আর গ্রন্থাগারে এই কাজটি করে থাকেন একজন ক্যাটালগার বা শ্রেণীকারক, বিশেষ করে বড় বড় গ্রন্থাগারগুলিতে। আর ছোট গ্রন্থাগারগুলিতে সহকারী লাইব্রেরিয়ানরা এই কাজটি করে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, গ্রন্থাগারে পুস্তক সংগ্রহের পর সেগুলিকে প্রসেসিং করতে হয়। আর প্রসেসিং করার এই কাজকে ইনহাউস অপারেশন বলে। পুস্তক সামগ্রী প্রসেসিং করার কাজটি গ্রন্থাগারিককে অত্যন্ত দক্ষতার সাথে অথবা নিপুণতার সাথে সঠিকভাবে শেষ করতে হয়। গ্রন্থাগারে সঠিকভাবে পুস্তক শ্রেণীকরণের নিমিত্তে পুস্তকের যথাযথ বিষয়বস্তু নির্ধারণ করা জরুরি। একটি পুস্তকের সঠিক বিষয়বস্তু নির্ধারণের জন্য পূর্ণাঙ্গ বই পাঠ করা প্রয়োজন, কিন্তু এটি কখনো একজন গ্রন্থাগারিকের পক্ষে সম্ভব নয়।
কারণ এটি অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। তাই পুস্তকের বিষয়বস্তু নির্ধারণ করার ক্ষেত্রে যে সকল কৌশল অবলম্বন করা হয় তা নিম্নে উল্লেখ করা হলো। 1. মলাট। আপনাদের কাছে বইটা থাকলে আপনার বইটা নেন। আমি যেমন এই বইটা আমি নিছি, বইটাকে আপনারা স্পষ্ট করেন। এটা হচ্ছে বইয়ের মলাট। এই মলাটে দেখেন মৌলিক শ্রেণীকরণ ডক্টর এস.এন. নাসিরউদ্দিন মুন্সি। তাহলে আমার পুস্তকের নাম হচ্ছে মৌলিক শ্রেণীকরণ। তার মধ্যে আমরা গ্রন্থাগারের মলাট থেকে মলাটের উপরে বইয়ের নাম সুস্পষ্টকারে এবং আকর্ষণীয়ভাবে লেখা থাকে। সেখানে পুস্তকের লেখকের নামও থাকে, আবার কোনো কোনো বইয়ে একটি লঘুও থাকে, যে লঘু থেকে আমরা কোনো একটি বইয়ের বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিতে পারি, অর্থাৎ বিষয়বস্তুটা কি হবে। যেমন এখানে আমার টাইটেল হচ্ছে মৌলিক শ্রেণীকরণ, তাহলে আমি সহজে বুঝতে পারছি আমার এই বিষয়টা হচ্ছে শ্রেণীকরণের একটি বই। তাহলে শ্রেণীকরণের নাম্বার কত? শ্রেণীকরণ আমার নাম্বার হয়েছে 025.42। আপনারা লিখে নিতে পারেন। শ্রেণীকরণ নাম্বার হচ্ছে আমার মৌলিক শ্রেণীকরণ নাম্বার হচ্ছে 025.42। তারপর হচ্ছে শিরোনাম বা টাইটেল। আপনাদের এটা হচ্ছে আমার কভার পৃষ্ঠা। তারপরে 2টা পৃষ্ঠা পরে আমার সাধারণত শিরোনাম পৃষ্ঠা থাকে। যেমন সেখানে লেখা আছে মৌলিক শ্রেণীকরণ ডক্টর এস.এম. রঙ্গনাথন, নিচে আছে জাহিন সামিন প্রকাশনী ঢাকা 1000। এটা হচ্ছে আমার টাইটেল পেজ, এটাকে বলে আমরা টাইটেল পেজ। এই টাইটেল পেজে লেখা আছে কি? মৌলিক শ্রেণীকরণ। তাহলে এই মৌলিক শ্রেণীকরণ টাইটেল বলা হয় থাকে, টাইটেল পেজের মাধ্যমে পুস্তকের বিষয়বস্তু সুস্পষ্ট হয়। সেখানে একজন গ্রন্থাগারিক অথবা একজন ক্যাটালগার অথবা একজন ক্লাসিফায়ার সমস্ত বইটি না পড়ে উনি যখন এই বইটার উপরে শ্রেণীকরণ করবেন, তাহলে উনি টাইটেল পেজটাকে উনি কি করবেন? দৃষ্টিপাত দিবেন। টাইটেল পেজের প্রতি যখন দৃষ্টিপাত দিবেন তখন সহজে আত্মস্থ করতে পারবেন যে এটা আমার একটা শ্রেণীকরণের বই। এটা এই বইয়ের ক্ষেত্রে এটা মৌলিক শ্রেণীকরণ। আমি যদি অন্য একটা বইয়ের উপর করি, সেটা যেমন বাংলাদেশের গণগ্রন্থাগার হইতে পারে, তখন বাংলাদেশের গণগ্রন্থাগারের নাম্বার দিব। বাংলাদেশের গণগ্রন্থাগারের নাম্বার কত? 027.4। সেক্ষেত্রে এটা হচ্ছে গণগ্রন্থাগারের নাম্বার। সেক্ষেত্রে আমরা বাংলাদেশের এরিয়া নোটেশন যোগ করব। বাংলাদেশের এরিয়া নোটেশন হচ্ছে -5492। তাহলে দুইটা মিলে হলো বাংলাদেশের গণগ্রন্থাগারের নাম্বার হলো 027.45492। আচ্ছা, এটা যদি ইকোনমিক্সের বই হইতো তাহলে এটার নাম্বার হইতো 330। অর্থাৎ আপনি যখন যে বইটার উপর বিষয়বস্তু শ্রেণীকরণ করবেন সেই বিষয়ের আলোকে সেটা শ্রেণীকরণ হবে। তবে সেক্ষেত্রে একজন গ্রন্থাগারে কি ইচ্ছা করলে উনি পুরো বইটি পড়তে পারেন না। এরপরের পৃষ্ঠাতে দেখেন লেখা আছে, সেখানে মুদ্রণ আছে, তারপর প্রাইস আছে, আইএসবিন দেওয়া আছে, এবং সেখানে কোনো কোনো বইয়ে দেখবেন অনুবাদক থাকে, সম্পাদক থাকে, ট্রান্সলেটর থাকে, এবং ওনারা কোন কোন বিষয়ের উপরে লিখেছেন সেইটা থেকে একটা সুস্পষ্ট ধারণা করা যায়। আবার কোনো কোনো বইয়ে দেখবেন উপশিরোনাম থাকে, যেটাকে সাবটাইটেলও বলে। সাবটাইটেল থেকেও আমরা একটা বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিতে পারি। তারপর হচ্ছে আমার ফরওয়ার্ড। এটা সাধারণত মুখবন্ধ বা প্রিফেস এর আগে সাধারণত ফরওয়ার্ডটা থাকে। এটা কে লিখেন? লেখকের কোনো বন্ধু, বিখ্যাত বন্ধু বা অন্যান্য কোনো বিখ্যাত ব্যক্তি কর্তৃক এই ফরওয়ার্ডটা লিখে থাকেন। কি লেখেন? এটা লেখক সম্পর্কিত। ওনার বন্ধুরা সাধারণত লিখে থাকেন, ওনার প্রশংসা করেন, বা উনি কোন উদ্দেশ্য নিয়ে বইটি লিখেছেন এবং এটার ব্যবহারকারী কি সেই সম্পর্কে একটা আলোকপাত করেন। সুতরাং সেই বিষয়টি থেকে আমরা কোনো বস্তুর বিষয়বস্তু নির্ধারণ করে আমরা শ্রেণীকরণ নাম্বার দিতে পারি। তারপর হচ্ছে আমরা প্রিফেস, মুখবন্ধ। এটাও কোনো কোনো লেখকের এটাতে দুইটা ভাগে ভাগ করা। এটা সাধারণত লেখকে নিজেই লিখে থাকেন, আবার অন্যান্য ব্যক্তিও এটা সম্পর্কে তার সম্পর্কে লিখে থাকেন। প্রিফেস, উনি কোন উদ্দেশ্যে বইটা লিখেছেন, এটা কি কি বিষয় নিয়ে আলোকপাত করেছেন, এটার ইউজার কারা, সেই দৃষ্টিকোণ থেকে এখানে আলোচনা করা হয়। সুতরাং লেখক, শ্রেণীকারক বা গ্রন্থাগারিক ওনার হাতে এই বইটি পৌঁছার পরে উনি উপরের যেমন মলাট, শিরোনাম, ফরওয়ার্ড দেখেও যদি বিষয়বস্তু নির্ধারণ করতে না পারেন,
তখন উনি মুখবন্ধটা দিকে দৃষ্টিগোচর হবে। মুখবন্ধ দৃষ্টিগোচর হলে উনি সহজে বুঝতে পারবেন এটি কোন বিষয়ের উপরে রচিত বই। পঞ্চম, ভূমিকা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন সাধারণত লেখক নিজে লিখে থাকেন, অর্থাৎ উনি এই বইটিতে কি কি বিষয়ে আলোকপাত করা হয়েছে, উনি কোন বিষয়বস্তুর উপরে গুরুত্ব দিয়েছেন, ওইটি কোন ধরনের ব্যবহারকারীর জন্য বইটি লিখেছেন সেই সম্পর্কিত আলোকপাত করা হয়। সুতরাং গ্রন্থাগারিক বা শ্রেণীকারক এই বিষয়বস্তু থেকে পুস্তকের বিষয়বস্তুটি নির্ধারণ করতে পারেন এটি কোন বিষয়ের উপর একটি রচিত বই। সূচিপত্র, যেটা কন্টেন্টস বলি আমরা, একটি পুস্তকের বিষয়বস্তুর সঠিক প্রতিফলন ঘটে সূচিপত্রের মাধ্যমে। আবার বলছি, একটি পুস্তকের বিষয়বস্তুর সঠিক প্রতিফলন ঘটে সূচিপত্রের মাধ্যমে। এতে কয়টি অধ্যায় আছে এবং প্রতিটি অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন উপন্যাস, নাটক, এগুলিতে নির্দিষ্ট কোনো বিষয় আলোকপাত করা হয়নি। তারপর হচ্ছে মূল বিষয়। সূচিপত্রের পরে যে বিষয়টা থাকে সেটাকে আমরা মূল বিষয় বলি। যখন গ্রন্থাগারিক বা শ্রেণীকারক বা ক্যাটালগার উপরোক্ত কৌশলগুলি অবলম্বন করার পরও যদি উনি বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে না পারেন, তখন উনি মূল বিষয়বস্তুগুলি পড়বেন। কিন্তু মূল বিষয়বস্তু কি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া সম্ভব নয়। ওইখানে উনি টেকনিক্যালি এবং অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত নিপুণতার সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উনি মূল বিষয়টুকুর সম্পর্কে অবলোকিত হবেন। হওয়ার পর সেখানে উক্ত বিষয় সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা নেবেন। নেওয়ার পর উনি বিষয়বস্তু সম্পর্কে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তারপরে আছে আমার নির্ঘণ্ট, ইন্ডেক্স। ইন্ডেক্স আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। নির্ঘণ্ট হচ্ছে কোনো পুস্তকে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ, পদ বা শব্দাবলী দেওয়া থাকে, যেটা দিয়ে আমরা নির্ঘণ্টের মাধ্যমে পুস্তকের বিষয়বস্তু সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিতে পারি। সেখানে পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ করা থাকে। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে দৃষ্টিপাত করে এটা উক্ত পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ শব্দটি অবস্থিত, সেখানে গেলে আমরা পুস্তকের একটা বিষয়বস্তু সম্পর্কে একটি সম্যক ধারণা নিতে পারবো। তারপর হচ্ছে আমার গ্রন্থপঞ্জি, বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি গ্রন্থপঞ্জি অর্থাৎ বই। কোনো লেখক যখন কোনো একটি বিষয়ের উপরে উনি পুস্তক রচনা করেন, ওই পুস্তক সহায়ক যে সকল বইগুলি উনি ব্যবহার করে থাকেন সেই বইগুলির একটি বর্ণনাক্রমিক তালিকা হচ্ছে গ্রন্থপঞ্জি। আবার বলছি, কোনো একটি পুস্তক রচনা করার নিমিত্তে লেখক যে সকল বইয়ের সহায়তা নিয়ে থাকেন বা যে সকল বইয়ের সহায়ক নিয়েছেন সে সকল বইয়ের একটি বর্ণনাক্রমিক তালিকা হচ্ছে বিবলিওগ্রাফি। এটি কোনো বইয়ে আপনি প্রতি অধ্যায় শেষে পাবেন, অথবা বইয়ের শেষে আপনি বিবলিওগ্রাফি লিস্ট পাবেন। সেই গ্রন্থপঞ্জি থেকে আমরা একটি বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা নিতে পারি এবং শ্রেণী নম্বর তৈরি করতে পারি। লেখকের যোগ্যতা, অথর্স কোয়ালিফিকেশন। লেখকের যোগ্যতা থেকেও আমরা বিষয়বস্তু সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিতে পারি। যেমন লেখক কোন বিষয়ের উপরে বইটি লিখেছেন, লেখকের পেশাগত দক্ষতা, লেখকের অভিজ্ঞতা ইত্যাদি পুস্তকে যোগ্যতা লেখা থাকে। সুতরাং আমরা সেই অভিজ্ঞতা থেকেও আমরা ধারণা করতে পারি এটি কোন বিষয়ের পুস্তক। যেমন বিশেষজ্ঞের মতামত। অনেক সময় দেখা যাবে আপনি যদি মূল উপরোক্ত পদ্ধতিগুলি বা টেকনিকগুলি অবলম্বন করার পরও যদি আপনি বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিতে না পারেন, তখন আপনি বিশেষজ্ঞের মতামত দিবেন। বিশেষজ্ঞের মতো একজন গ্রন্থাগারিক বা শ্রেণীকারক সকল বিষয়ে এক্সপার্ট নন, তাই শ্রেণীকরণ করার সময় এমন জটিল বিষয় আসতে পারে যা দেখে বিষয়বস্তু সম্পর্কে নির্ধারণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে
এক্সপার্ট যারা আছেন বা বিশেষজ্ঞ যারা আছেন তাদের মতামত নিয়ে বিষয়বস্তু বিষয় শিরোনাম নির্ধারণ করা যাবে। পুস্তক সমালোচনা, বুক রিভিউ। আমরা অনেক সময় দেখি বিভিন্ন পত্র পত্রিকা ও সাময়িকীতে নিয়মিতভাবে পুস্তক সমালোচনা প্রকাশিত হয়, যাতে পুস্তক সম্পর্কে বিশদ বিবরণ থাকে, যা পুস্তকের বিষয়বস্তু নির্ধারণে সহায়তা হিসাবে কাজ করে। তবে পুস্তক সমালোচনা সবসময় যে সঠিক হবে তাও না, মাঝে মাঝে বিভ্রান্তিও তৈরি করতে পারে। সাহায্যকারী পুস্তক। উপরোক্ত 12টি টেকনিক অবলম্বন করার পরও যদি আমরা দেখি যে আমরা পুস্তক সম্পর্কে, পুস্তকের বিষয় সম্পর্কে ধারণা নিতে পারছি না, তারপর আমরা কিছু সাহায্যকারী পুস্তকের সহায়তা নিব, যেমন সেটাকে আমরা হেল্পিং বুক বলি। এগুলো হচ্ছে ভাষাগত অভিধান, বিষয়ভিত্তিক অভিধান, বিশ্বকোষ, জীবনী কোষ, সমালোচনা, পাবলিশার্স ক্যাটালগ, বিষয় শিরোনাম ইত্যাদি। এই সকল বিষয়গুলো প্রতি আমরা আলোকপাত করব বা দৃষ্টিগোচর দিব। দেওয়ার পর আমরা কোনো একটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবো বলে আশা করি। আপনারা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। আমার বিষয় আছে কিভাবে একটি পুস্তকের বিষয়বস্তু নির্ধারণ করা যায়, এটা আপনার 105 এই প্রশ্নটা আছে যে টেকনিক্যাল রিডিং বা কৌশলের বই পড়া বলতে কি বুঝো, কিভাবে একটি পুস্তক বিষয়বস্তু থেকে বা একটি পুস্তকের বিষয়বস্তু আলোচনা থেকে পুস্তকের বিষয়বস্তু নির্ধারণ করা যায়। এই প্রশ্নটা 105ও আছে, সেখানে পাবেন। আবার 106 নম্বর সাবজেক্টও এই বিষয়টা আছে, সেখানে আছে একটি পুস্তকের কয়টি অংশ থাকে, প্রতিটি অংশ আলাদা আলাদাভাবে বর্ণনা করো। সেক্ষেত্রে আমি আপনাদের একটু ক্লিয়ার করে নিচ্ছি। মূল বিষয়ের আগে যতগুলি টেকনিক অবলম্বন করছি সেগুলি হচ্ছে আমার প্রাথমিক পৃষ্ঠা। একটি পুস্তকের 3টা অংশ থাকে, প্রাথমিক পৃষ্ঠা, মূল, শেষ অংশ। প্রাথমিক অংশ হচ্ছে কি মূল টেক্সটের আগ পর্যন্ত যতগুলি বিষয় নিয়ে আমি আলোচনা করছি এগুলো হচ্ছে আমার প্রাথমিক অংশ। তারপর টেক্সট হচ্ছে আমার দ্বিতীয় অংশ, টেক্সটের পরে যে বিষয়গুলি আলোচনা করছি সেগুলো হচ্ছে আমার শেষ অংশ, সেগুলো হচ্ছে নির্ঘণ্ট, গ্রন্থপঞ্জি, এগুলো হচ্ছে আমার শেষ অংশ। এই কোশ্চেনটা আপনাদের 3টা সাবজেক্টে আসতে পারে। পেপার 104 অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন থিওরিতে, তারপর 105 অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং থিওরিতে, আবার 106 সমাজ গ্রন্থাগারও আপনাদের এই প্রশ্নটা আসতে পারে। আপনারা একটি টেকনিক্যালি অ্যান্সার দিলে 3টা প্রশ্নের অ্যান্সারে আপনারা আশা করি দিতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরবর্তী টপিক হচ্ছে ক্রাইটেরিয়া অফ বুক ক্লাসিফিকেশন, অর্থাৎ পুস্তক শ্রেণীকরণের মানদণ্ড। আমরা যখন পুস্তক শ্রেণীকরণ করব সেগুলিকে এলোমেলোভাবে আমরা শ্রেণীকরণ করলে চলবে না, সেগুলিকে আমাদেরকে একটা নিয়ন্ত্রণিক পদ্ধতিতে, সেগুলিকে একটি সম্প্রসারণ পদ্ধতিতে, সেগুলিকে আমাদের শ্রেণী বিভাজন পদ্ধতিতে অনুসরণ করে আমাদেরকে সেগুলি শ্রেণীকরণ করতে হবে। আমরা ইতিপূর্বে জেনেছি ক্লাসিফিকেশন is a separating or as well as grouping process, অর্থাৎ শ্রেণীকরণ হচ্ছে একটি আলাদাকরণ প্রক্রিয়া এবং একত্রীকরণ প্রক্রিয়া। It collects like and separated unlike things, ইহা সমযোজী জিনিসগুলোকে একত্রিত করে এবং অসমযোজী জিনিসগুলোকে আলাদা করে। আমরা শ্রেণীকরণে আরো জেনেছি যে ক্লাসিফিকেশন ইজ এ মেন্টাল প্রসেস, এটি হচ্ছে মানসিক প্রক্রিয়া। সুতরাং মানসিক দক্ষতা, অভিজ্ঞতা এবং সুচরতা প্রয়োগ করে যখন আমরা সমজাতি জিনিসগুলো একত্রিত করব সেটাকে আমরা শ্রেণীকরণ বলি, এবং অসমজাতি জিনিসগুলো আমরা আলাদা করব। কিন্তু আমাদের লাইব্রেরির ক্ষেত্রে বা গ্রন্থাগারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ভিন্ন। গ্রন্থাগারের ক্ষেত্রে সমজাতীয় বলতে আমরা বুঝি একই জাতীয় বিষয়গুলি, যেমন সমাজবিজ্ঞান, অর্থনীতি, তারপরে ল, এগুলো হচ্ছে আমার একই শ্রেণীর বই। তার ভাষাভিত্তিক বইগুলি, যত ভাষা আছে সবগুলো ভাষাভিত্তিক বইগুলি একই সাথে থাকবে। সাহিত্যের বইগুলি আমরা একসাথে রাখবো, ব্যাপক বিষয়ভিত্তিক বইগুলি আমরা একই সাথে রাখবো, সেটাকে আমরা শ্রেণীকরণ করি। আমরা আরো জেনেছি যে শ্রেণীকরণের মূল উদ্দেশ্য হলো টু সাপ্লাই দ্য বুক টু দ্য রাইট পারসন এট দ্য রাইট টাইম, অর্থাৎ
সঠিক সময়ে সঠিক পুস্তকটি সঠিক পাঠকের হাতে তুলে দেওয়া। যখন এই কাজটি আমরা একজন গ্রন্থাগারী হিসেবে করতে পারবো, তখন আমরা একজন সফল গ্রন্থাগারী, তখন আমরা একজন সাকসেসফুল গ্রন্থাগারী হিসেবে আমরা যোগ্যতা অর্জন করতে পারবো। অর্থাৎ আপনার যখন গ্রন্থাগারী হিসেবে কাজ করবেন, একজন ইউজার বা পাঠক বা একজন ক্লায়েন্ট যখন আপনার কাছে যাবে, কোনো একটি পুস্তক আপনার কাছে ডিমান্ড করবে, তার ডিমান্ড অনুসারে যদি আপনি পুস্তকটি সাপ্লাই না দিতে পারেন, তাহলে আপনি দক্ষ গ্রন্থাগারী হিসেবে দায়িত্ব পালনে আপনি ব্যর্থ হয়েছেন। আপনার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা হবে, যেটা কেমন লাইব্রেরিয়ান, সে কি একটি বই সম্পর্কে তার ধারণা নাই। সেক্ষেত্রে আপনিও বিভ্রান্ত হবেন, ইউজারও বিভ্রান্ত হবে, ক্লায়েন্টও বিভ্রান্ত হবে, রিডারও বিভ্রান্ত হবে। তাই সে কাজটি করার জন্য আমাদের প্রথমে আমরা কি করব, পুস্তকটা সংগ্রহ করার পর সেটাকে প্রসেসিং করব। প্রসেসিং করার পর সঠিক শ্রেণীকরণের মাধ্যমে আমরা সেটা সেলফে সাজাবো, যাতে করে একজন পাঠক বা গ্রন্থাগারী ইউজার গ্রন্থাগারে যাওয়ার পূর্বে তার চাহিদা অনুসারে আমরা বইটি সরবরাহ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, মূলত শ্রেণীকরণের প্রধান কাজ হচ্ছে গ্রন্থাগার সামগ্রী ও পাঠকের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করা। তবে শ্রেণীকরণ কাজটি সঠিকভাবে সম্পাদন করার জন্য আমাদেরকে কিছু শর্ত বা কন্ডিশন বা ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। ইচ্ছা করলে আমরা এলোমেলোভাবে বইগুলি আমরা সাজাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যে সকল ক্রাইটেরিয়া বা মানদণ্ড মেনে চলতে হয়, সেগুলি আমি ধারাবাহিকভাবে বর্ণনা করছি। এক, পুস্তক শ্রেণীকরণ পূর্ণাঙ্গ হতে হবে, যা পুস্তকের সকল বিষয় আলোচিত হয়। যেমন কোনো পুস্তক যদি সমাজ, সভ্যতা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করে, তাহলে এটা সমাজ বিজ্ঞানের অধীনে শ্রেণীকরণ করতে হবে। এখানে তিনটা বিষয় আছে। আমরা যখন কোনো পুস্তকের শ্রেণী নম্বর দিব, বা তখন আমরা কোনো একটি বিষয়ের উপরে সর্বোচ্চ 3টি বিষয় নির্ধারণ করতে পারবো, আর কমপক্ষে আমাদেরকে একটি বিষয় নির্ধারণ করতে হবে। এটা যখন আমরা ক্যাটালগ প্র্যাকটিক্যাল ভাবে করব, তখন এই জিনিসগুলো আমরা ওইখানে পাবো। তাহলে আমরা শুধু মনে রাখি যে কোনো একটি বিষয়বস্তুর উপর আমরা সর্বোচ্চ 3টি বিষয় নির্ধারণ করতে পারবো, আর কমপক্ষে আমাদেরকে একটি বিষয় নির্ধারণ করতে হবে। যেমন এখানে সমাজ, সভ্যতা ও সংস্কৃতি, এখানে 3টা বিষয়, একটা হচ্ছে সমাজ, একটা হচ্ছে সভ্যতা, আর একটা হচ্ছে সংস্কৃতি। ইচ্ছা করলে আমরা 3টি বিষয় নিতে পারি, কিন্তু আমরা প্রথমে যেখানে 3টি বিষয় আছে, তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে আমার সমাজ। এই জন্য আমরা সমাজের প্রতি অধিক গুরুত্ব দিব। সমাজ বিজ্ঞানের নাম্বার কত? 300। সমাজ বিজ্ঞানের নাম্বার 300। এটা আমরা অবশ্যই মনে রাখবো। আপনি একটু লিখে নেন, প্র্যাকটিক্যালি আপনাদের এই জিনিসগুলি কাজে লাগবে। সমাজ বিজ্ঞানের নাম্বার হচ্ছে আমাদের 300। 2, শ্রেণীকরণ অবশ্যই নিয়মতান্ত্রিক হতে হবে। শ্রেণীকরণ অবশ্যই নিয়মতান্ত্রিক হতে হবে, যা জ্ঞানের সর্বোচ্চ পর্যায় থেকে ধাপে ধাপে বিশেষ পর্যায়ে এসে শেষ হবে। যেমন 0 to 0 লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। আমরা যে গত ক্লাসে আমি বলছি, আমরা যে কোর্সটি করতেছি, এটা আপনাদের প্র্যাকটিক্যালে ধরবে যে লাইব্রেরি সায়েন্সের শ্রেণীকরণ নাম্বার কত। এটা হচ্ছে 0 to 0, 0 to 0। তারপরে হচ্ছে 0 to 5, এটা হচ্ছে লাইব্রেরি অপারেশন। 0 to 5.5 রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। 0 to 5.52 রেফারেন্স সার্ভিসেস। 0 to 5.525 এটা হচ্ছে আমার এসডিআই। তাহলে শ্রেণীকরণ এটা আমরা সংখ্যা থেকে বলছি, যা জ্ঞানের সর্বোচ্চ পর্যায় থেকে ধাপে ধাপে বিশেষ পর্যায়ে এসে শেষ হবে। আমার সর্বোচ্চ ধাপ হচ্ছে এক্ষেত্রে লাইব্রেরি সায়েন্স। আর এই লাইব্রেরি সায়েন্সের অধীনে আমার লাইব্রেরি কোঅপারেশন, রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, রেফারেন্স সার্ভিসেস এবং এসডিআই এগুলি আমার অবস্থিত। আমি অন্য একটি বিষয়ের মাধ্যমে আপনাদেরকে আরেকটি বিষয়টি ক্লিয়ার করছি। যেমন আমি ইতিপূর্বে বলছি সমাজ বিজ্ঞানের নাম্বার হচ্ছে 300। সমাজ বিজ্ঞানের নাম্বার কত? 300। তারপরে 330 হচ্ছে আমার ইকোনমিক্স, 338 প্রোডাকশন, 338.1 এগ্রিকালচার, 338.19 ফুড সাপ্লাই। তাহলে এই বিষয়টির মাধ্যমে বা এই উদাহরণের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারছি যে এটা জ্ঞানের সর্বোচ্চ পর্যায় থেকে ধাপে ধাপে আমরা বিশেষ পর্যায়ে এসে শেষ করব।
কোন বিষয়ের শ্রেণী ও উপবিভাগ সমূহ এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে করে ব্যবহারকারীর জন্য উপযোগী হয়। যেমন বিজ্ঞানের অভিধান, এটার নাম্বার হচ্ছে আমার 503। এটা আমি নাম্বার বিল্ডিং এর মাধ্যমে আপনাদেরকে বিষয়টি আরেকটু ক্লিয়ার করছি। বিজ্ঞান হচ্ছে আমাদের প্রধান শ্রেণী, মেইন ক্লাস, এটার নাম্বার হচ্ছে আমার 500। আমি গত ক্লাসে সম্ভবত আলোচনা করছি যে মেলভিল ডিউ সমস্ত জ্ঞানগুলোকে 10টি ভাগে ভাগ করছেন। এই 10টি ভাগকে ফার্স্ট সামারি বলে, 10টি ভাগকে বলে ফার্স্ট সামারি অথবা 10 মেইন ক্লাস। তার মধ্যে 000 হচ্ছে জেনারেলিটিস, 100 হচ্ছে আমার ফিলোসফি, 200 রিলিজিয়ন, 300 সোশ্যাল সায়েন্সেস, 400 ল্যাঙ্গুয়েজ, 500 হচ্ছে আমার পিওর সায়েন্স। এই পিওর সায়েন্স মানে বিজ্ঞান। 600 হচ্ছে আমার টেকনোলজি, 700 হচ্ছে দি আর্টস অ্যান্ড রিক্রিয়েশন, 800 হচ্ছে লিটারেচার, যত সাহিত্য আছে সকল সাহিত্যের নাম্বার আছে 800-এ, অর্থাৎ 800 থেকে শুরু করে 899 পর্যন্ত সবগুলো হচ্ছে সাহিত্যের নাম্বার। আর 900 হচ্ছে আমার হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি। তো সেইখানে বিজ্ঞান, তাহলে বিজ্ঞানের নাম্বার হচ্ছে আমার মেইন ক্লাস বা প্রধান শ্রেণী বলে 500। অভিধান আমরা এসএস মানে স্ট্যান্ডার্ড সাবডিভিশন। মেলভিল ডিউ সমস্ত জ্ঞানগুলোকে বিভাজনের জন্য উনি 6টি টেবিল এর আবির্ভাব করেছেন। 6টি টেবিলের মধ্যে প্রথমটি হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাবডিভিশন বা যেটাকে আকার বিভাগ বলে বা নিত্য উপবিভাগ বলে। আর সেই আকার বিভাগের অভিধানের নাম্বার হচ্ছে -03। আরেকটু ক্লিয়ার হচ্ছে স্ট্যান্ডার্ড সাবডিভিশনের সকল নাম্বারগুলো -1, -2, -3 এরকম নাম্বার দ্বারা শুরু হবে, দুই সংখ্যার হবে এবং তার আগে ড্যাশ হয়। এখন ড্যাশ কেন হচ্ছে? এই নাম্বারগুলি কখনো একাকী ব্যবহৃত হয় না, এই নাম্বারগুলি কখনো মেইন ক্লাস হিসেবেও ব্যবহৃত করা যাবে না। এগুলি প্রধান শ্রেণীর অভ্যন্তরে ব্যবহার করে বা মার্জ করে একটি শ্রেণী নম্বর গঠন করা হয়, এই জন্য এগুলিকে আগে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত নম্বর হচ্ছে 503। এখন প্রশ্ন আসছে বিজ্ঞানের নাম্বার হচ্ছে আমার 500, অভিধানের নাম্বার হচ্ছে -03। আপনারা হয়তো এটা যখন অ্যাড করবেন আপনাদের সেই অ্যাড অনুসারে এটার নাম্বার হবে 50003 এরকম না। আমাদের শ্রেণীকরণ নিয়মতান্ত্রিক, আমরা বলছি শ্রেণীকরণ কি হবে নিয়মতান্ত্রিক হবে। সেক্ষেত্রে প্রধান শ্রেণীর শেষে যদি 2টি শূন্য থাকে তাহলে সেই 2টি শূন্য আমরা বাদ দিয়ে বাকি নাম্বারগুলি আমরা যোগ করব। তাহলে 500 থেকে যদি আমরা 2টি শূন্য বাদ দিই তাহলে কত থাকে? 503। আমরা যখন শ্রেণীকরণ নাম্বার বিল্ডিং করব এই সূত্রগুলি আমরা মনে রাখবো। 4, শ্রেণীকরণের বিভাজন নীতি বহাল থাকবে এবং শ্রেণীকরণের বিভাজন নীতি বহাল থাকে এবং নির্দিষ্ট বিষয় ও শ্রেণীর জন্য বিকল্প স্থান নির্ধারণের ব্যবস্থা রাখতে হবে। যেমন কাজী নজরুল ইসলামের জীবনী পাবলিক লাইব্রেরির জন্য এটার নাম্বার হচ্ছে 928.91441। আর স্পেশাল লাইব্রেরির ক্ষেত্রে আমার কাজী নজরুল ইসলামের জীবনীর নাম্বার হচ্ছে 891.44092। সেখানে জীবনীটাকে আমরা 2টি শ্রেণীতে বসাতে পারি। জীবনীর মেইন নাম্বার হচ্ছে আমার 920, আবার জীবনী যদি আমি স্ট্যান্ডার্ড সাবডিভিশন ধরে সেটার নাম্বার হয়েছে -092। সুতরাং আমরা আর 891.44 এটা হচ্ছে আমার বাংলা সাহিত্যের নাম্বার, এটা মনে রাখবেন। বাংলা সাহিত্যের নাম্বার 891.44। তারপরে যদি আমরা 092 বসাই তাহলে হবে কাজী নজরুল ইসলামের জীবনী, তবে সেটা স্পেশাল লাইব্রেরির ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে আমরা জীবনীর নাম্বারটা আগে দিব 920। তো 920 হইলে 0 বাদ যাবে, কারণ 920 হয়েছে মেন ক্লাস হিসেবে। 920 বসালে তারপরে যদি একটা শূন্য থাকে বা 2টা শূন্য থাকে ওই 2টা শূন্য আমরা বাদ দিয়ে করবো। তো সেক্ষেত্রে 920 থেকে আমরা 0 বাদ দিছি। আর সাহিত্যের নাম্বার হচ্ছে 891.44 ছিল, এটাকে আমরা একসাথে মার্জ করছি। এই দুইটা মিলে হয়েছে 998.91444। আপনারা এটা লিখে রাখেন যে বাংলা সাহিত্যের নাম্বার হয়েছে 991.44। বাংলা সাহিত্যের নাম্বার হয়েছে 991.44। শ্রেণীকরণ অবশ্যই সম্প্রসারণশীল হতে হবে। এটা কোন দিক দিয়ে সম্প্রসারণ হবে? এটা নোটেশনের দিক দিয়ে, স্মৃতি সহায়ক ভ্যালুর দিক দিয়ে।
যেমন 300 সোশ্যাল সায়েন্সেস, 330 ইকোনমিক্স, 331 লেবার ইকোনমিক্স, 331.1 লেবার ফোর্স অ্যান্ড মার্কেট, 331.11 লেবার ফোর্স, 331.118 লেবার প্রোডাক্টিভিটি। তাহলে সম্প্রসারণ হচ্ছে যেমন 300, 300 পরে 330, 331, 331 পরে আসছে 1, 331 পরে 11, 331 পরে 118। এখানে আমরা 3 সংখ্যার পরে দশমিক ব্যবহার করছি। এটা হচ্ছে ডিডিসি স্কিমের একটি বৈশিষ্ট্য। ডিডিসি একটি বৈশিষ্ট্য হচ্ছে 3 সংখ্যার পরে যদি কোনো সংখ্যা আসে তাহলে সেটাকে দশমিক দিয়ে তারপরে আমরা বসাতে পারবো। শ্রেণীকরণ এটি মুদ্রিত আকারে হতে হবে যাতে করে সহজে বহন ও ব্যবহার করা যায়। 7 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শ্রেণীকরণ স্কিম পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্তন করতে হবে যাতে করে ভুল সংশোধন, অপ্রয়োজনীয় অংশ বাদ এবং নতুন নতুন বিষয় ও জ্ঞান অর্জন অন্তর্ভুক্ত করা যায়। আপনারা যখন দ্বিতীয় সেমিস্টারে প্র্যাকটিক্যাল করবেন, আমরা যখন ডিডিসি স্কিম ব্যবহার করব সেক্ষেত্রে দেখবেন কিছু কিছু নাম্বারে আনঅ্যাসাইন দেওয়া আছে, মাত্র এই নাম্বারগুলির জন্য কোনো বিষয় এখনো বরাদ্দ হয়নি। সেই জন্য বলছে যে শ্রেণী নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তন, পরিবর্তন করতে হবে যাতে করে ভুল সংশোধন হয়, অপ্রয়োজনীয় অংশ বাদ, নতুন বিষয় এবং জ্ঞান অন্তর্ভুক্ত করা যায়। যেগুলিতে আনঅ্যাসাইন দেওয়া আছে সেগুলিতে নতুন নতুন বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হবে, এই জন্য এগুলি আনঅ্যাসাইন দেওয়া আছে। 8, শ্রেণীকরণ এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে করে পুস্তকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিফলিত হয় এবং প্রতিটি পুস্তকের জন্য সঠিক স্থান নির্ধারণ করা যায়। অর্থাৎ আমি যদি বলি শিক্ষার নাম্বার হচ্ছে আমার 370, শিক্ষার নাম্বার হচ্ছে আমার 370, আর বিবলিওগ্রাফির নাম্বার হচ্ছে আমার 010। সেক্ষেত্রে যদি আমি 370 নম্বরের বইটা 010 সাথে এনে রাখি চাইলে সে বইটা আমরা কি পরবর্তীতে ফাইন্ড আউট করা খুব কষ্ট হবে। এই জন্য বলছে যে এমন ভাবে প্রতিফলিত যাতে প্রতিটি পুস্তকের জন্য সঠিক স্থান নির্ধারণ করা যায়। এলোমেলো ভাবে নির্ধারণ করলে আমাদের গ্রন্থাগারের সেবা ব্যাহত হবে। 8, শ্রেণীকরণে সাধারণ শ্রেণী অন্তর্ভুক্ত থাকতে হবে। অর্থাৎ যে সমস্ত ব্যাপক বিশ্বভিত্তিক প্রকাশনা নির্দিষ্ট কোনো শ্রেণীতে স্থান দেওয়া যায় না সেগুলিকে আমরা সাধারণ শ্রেণীতে স্থান দিতে হবে। যেমন গ্রন্থপঞ্জি, আমি বলছি গ্রন্থপঞ্জির নাম্বার 010, গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান এটার নাম্বার হচ্ছে 020, বিশ্বকোষ এটার নাম্বার হচ্ছে 030, অভিধানের নাম্বার 030, সংবাদপত্রের নাম্বার হচ্ছে 070। তবে বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রের নাম্বার হচ্ছে 079। আপনারা এগুলি একটু নোট করে নেন যে সংবাদপত্রের জেনারেল নাম্বার হচ্ছে 070, আর বাংলাদেশ থেকে যদি কোনো সংবাদপত্র প্রকাশিত হয় যেমন যুগান্তর, দৈনিক যুগান্তর ঢাকা থেকে প্রকাশিত, এই যুগান্তরের নাম্বার হচ্ছে আমার 079। আর সেক্ষেত্রে এটা যদি ঢাকার নাম্বার হয়, ঢাকা থেকে প্রকাশিত হয়, তাহলে আমরা ঢাকার নাম্বারটা বসাবো। ঢাকার নাম্বার হচ্ছে 54922। অথবা যদি বাংলাদেশ থেকে প্রকাশিত হয় এরকম, তখন খালি আমরা এরিয়া নোটেশন হিসাবে 5492 বসাই দিব। তাহলে বাংলাদেশের সংবাদপত্র নাম্বার হচ্ছে 079। সেই ক্ষেত্রে আমরা যদি ঢাকা বাংলাদেশ হয় বাংলাদেশের নাম্বার দিব, যদি ঢাকা হয় ঢাকার নাম্বার দিব, যদি চিটাগাং হয় চিটাগাংয়ের নাম্বার দিব, যদি চাঁদপুর হয় তখন কি করব, চাঁদপুরের নাম্বার কিন্তু ডিডিসিতে নাই। সেক্ষেত্রে আমরা বিভাগ, তাহলে আমাদের বিভাগ হচ্ছে চট্টগ্রাম, সেক্ষেত্রে আমরা চট্টগ্রামের নাম্বার দিব। আঙ্গিক শ্রেণী মানে ফর্ম ডিভিশন। এতে বিষয়সমূহের আঙ্গিক বৈশিষ্ট্য বা কাঠামো বা গঠনে মূল বিবেচ্য। আঙ্গিক শ্রেণীটা শুধুমাত্র সাহিত্য শ্রেণীর সাথে এরা ব্যবহৃত হয়, এটা অন্য কোনো শ্রেণীর সাথে এটি ব্যবহৃত হয়নি। যেমন বাংলা সাহিত্যের উপন্যাস, আমি একবার বলছি যে বাংলা সাহিত্যের নাম্বার হয়েছে 891.44। সরি, এখানে একটা মিস্টেক আছে, একটা 3 হবে, এখানে 2টা 3 আসছে। বাংলা সাহিত্যের উপন্যাস হবে 891.443, মানে বাংলা সাহিত্যের নাম্বার 891.44 আর উপন্যাসের নাম্বার হচ্ছে -3।
এখানে উপন্যাস হচ্ছে আমার আঙ্গিক শ্রেণী। এই -3 আমরা যে কোনো সাহিত্যের সাথে বসাই, যেমন বাংলা সাহিত্যের নাম্বার হচ্ছে আমার 820, বাংলা সাহিত্যের নাম্বার 820। যখন আমি ইংরেজি সাহিত্যের নাম্বার 820, যখন ইংরেজি লিটারেচারের নাম্বার হবে 820, আর যখন এটাতে কোনো ফিকশন থাকবে তখন এটার নাম্বার -3 আমরা বসাবো। সেখানে 8টা উপবিভাগ আছে। প্রথমটা হচ্ছে -1 পোয়েট্রি, -2 ড্রামা, -3 ফিকশন। এরকম ভাবে আমার -1 থেকে -8 পর্যন্ত 8টি উপবিভাগ আছে, সেগুলি আমরা ব্যবহার করব। আর এইগুলি কখনো একাকী ব্যবহৃত হয় না, এটি একটা মেইন ক্লাসের সাথে মার্চ করে এগুলি ব্যবহার করা হয়। তাছাড়া প্রস্তুত শ্রেণীকরণে নিম্নোক্ত বিষয়গুলি থাকতে হবে। সেগুলি হচ্ছে আমার ভৌগোলিক বিভাগ। ভৌগোলিক বিভাগ বলতে আমি বলছি যেমন এরিয়া নোটেশন, তারপরে বাংলাদেশের এরিয়া নোটেশন। যেমন আমি যদি 5 লিখে, 5 হচ্ছে আমার এশিয়ান নাম্বার, 54 ইন্ডিয়ান নাম্বার, 5491 পাকিস্তানের নাম্বার, 5-5492 বাংলাদেশের নাম্বার। তাহলে আমরা যখন শ্রেণীকরণ করব সেখানে আমরা একটা ভৌগোলিক বিভাগ থাকতে হবে। সেখানে আমাদের ভৌগোলিক বিষয় হিসেবে আমরা টেবিল 2 ব্যবহার করি, এরিয়া নোটেশন টেবিল 2 একটি কার্যকরী নোটেশন। নোটেশন সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করছি, আজকে একটা লাইন বলতেছি। আগামী ক্লাসে আমি নোটেশন সম্পর্কে আলোচনা করব, এবং পর নোটেশনের উপরে আপনাদের একটা ইউনিটি আছে, এবং নোটেশন থেকে আপনাদের একটা প্রশ্ন থাকে। নোটেশন হচ্ছে এক ধরনের সাংকেতিক চিহ্ন বা প্রতীক চিহ্ন, তবে নোটেশনগুলি সহজ সরল হতে হবে। ডিডিসিতে যে নোটেশনগুলি ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যায় ব্যবহার করা হয়েছে। এই জন্য এই নোটেশনগুলো মুখস্থ রাখা বা মনে রাখা বা টাইপ করতে বা লিখতে অত্যন্ত সহজ হয়। নোটেশনের মাধ্যমে আমরা কোনো একটি বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারি, বা এটি বিষয়বস্তু শ্রেণীকরণে অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করে থাকে। তাই নোটেশনকে শ্রেণীকরণের ভিত্তি বলা হয়। নোটেশনকে বলা হয় শ্রেণীকরণের ভিত্তি। নির্ঘণ্ট, নির্ঘণ্ট সম্পর্কে আলোচনা করছি। নির্ঘণ্ট হচ্ছে কোনো পদ বা শব্দ সম্বলিত বা বিষয় সম্বলিত একটি সুস্পষ্ট ধারণা, যেখানে পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকে। ওই পৃষ্ঠা অনুসারে আমরা সার্চ করলে আমরা নির্ঘণ্ট সম্পর্কে আলোচনা করি। নির্ঘণ্ট একটা বিষয়ের সাথে একটা যোগসূত্র স্থাপন করে, এবং যেটি আমাদেরকে শ্রেণী নম্বর তৈরিতে অত্যন্ত সহায়ক হিসাবে ভূমিকা পালন করে থাকে। আজকের আলোচনা থেকে আমি 2টি কোশ্চেন আপনাদের জন্য প্রেসক্রাইব করছি। সেই কোশ্চেনগুলো হচ্ছে ব্যবহারিক শ্রেণীকরণে বিষয়বস্তু নির্ধারণের কৌশলসমূহ আলোচনা করো। ব্যবহারিক শ্রেণীকরণে বিষয়বস্তু নির্ধারণের কৌশলসমূহ আলোচনা করো। এই প্রশ্নটা আপনাদের অন্যভাবে আসতে পারে। শ্রেণীকরণ বলতে কি বুঝো, তুমি কিভাবে গ্রন্থাগারে পুস্তকের বিষয়বস্তু নির্ধারণ করবে, বা কি সকল পদ্ধতি বা কৌশল অবলম্বন করে তুমি একটি পুস্তকের বিষয়বস্তু নির্ধারণ করবে আলোচনা করো। যেমন ইংলিশে যদি বলি, ডিসকাস দ্য টেকনিক অফ আইডেন্টিফাইং সাবজেক্ট ইন প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে পুস্তক শ্রেণীকরণের মানদণ্ড সমূহ আলোচনা করো। ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ বুক ক্লাসিফিকেশন। আমি আজকে এটা আমার 3টি ক্লাস। 3টি ক্লাসে আমি আপনাদেরকে 6টি কোশ্চেন দিয়েছি, এবং আশা করি এই 6টি কোশ্চেন থেকে আপনারা 4টি কোশ্চেন ইনশাআল্লাহ পরীক্ষাতে আপনাদের কমন পড়বে। আপনার এই প্রশ্নগুলি অ্যান্সারগুলি অত্যন্ত আপনাদের নিজের মতো সাজায় নেবেন। আপনারা এগুলি থেকে হুবহু লিখতে পারবেন, অথবা একটু আইডিয়া নিয়ে আপনারা লিখবেন। আশা করি আপনার পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবেন, এই প্রত্যাশাই করি।